হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডু সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স এটা ফার্স্ট যে নিউজ সেটা অ্যাডিডাস থেকে। অ্যাডিডাস রোড করেছে মীরাবাই চানুকে। মীরাবাই চানু আমরা জানি এটা যে স্পোর্টসের সাথে অলসো রিলেটেড এবং তিনি মণিপুর স্টেট থেকে বিলংস করেন। তো অ্যাডিডাস কী করেছে, তাদের একটা ক্যাম্পেনের জন্য তাকে অ্যাম্বাসেডার হিসেবে নিয়েছে। সেটা স্টে ইন প্লে ক্যাম্পেনের ক্ষেত্রে তাকে চুজ করা হয়েছে, স্টে ইন ক্যাম্পেনের ক্ষেত্রে। তো এবার সেই ক্ষেত্রে যদি বলি এটা যে, তো টোকিও অলিম্পিক আমাদের 2020 যে টোকিও অলিম্পিক হলো কিছুদিন আগে, জাপানে হেল্ড হয়েছিল, টোকিওতে, জাপানের টোকিওতে। সেখানে মীরাবাই চানু সিলভার মেডেল ওন করেন, সিলভার মেডেলের যেতে। সেইখানেটা যে স্টে ইন প্লে ক্যাম্পেনটাকে চুজ করা হয়েছে। ফর অলসো ইনোভেশন ডিজাইন টু কুপ মোর মেনস্ট্রুয়েটিং ওমেন, যে মেনস্ট্রুয়েটিং যে সমস্ত মহিলার সমস্ত পিরিয়ডের যে প্রতি মাসে সমস্যা হচ্ছে সেই সম্পর্কিত তাদের একটা ক্যাম্পেন, এবং সেই ক্যাম্পেন স্টে ইন প্লেন, এবং মীরাবাই চানুকে সেখানে অ্যাজ এ অ্যাম্বাসেডার হিসেবে সিলেক্ট করা হয়েছে তাকে। এবং অ্যাডিডাস সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের এক্সট্রা জানতে হবে। অ্যাডিডাসের বিশেষ করে ফাউন্ডেশন ইয়ারটা দেখব 1949 এবং হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। এবং তার মীরাবাই চানু থেকে মণিপুর স্টেট থেকে তিনি বিলংস করেন। এবং কিছুদিন আগে 49 কেজি ক্যাটাগরিটা মনে রাখবো, ক্যাটাগরিটা অনেক সময় ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। তাহলে 49 কেজি ক্যাটাগরিতে টোকিও 2020 অলিম্পিকে কি করেন? সিলভার মেডেল জিতেন। সিলভার মেডেল আরও কয়েকটি অনেকগুলো তিনি করেছেন, মেডেল জিতেছেন। তার মধ্যে একটি যেমন হচ্ছে কাতার ইন্টারন্যাশনাল কাপ, সেখানে তিনি গোল্ড মেডেল জিতেন। 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে তাকে ভূষিত করা হয়। এবং রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের আমরা দেখলে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম চেঞ্জ করেছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তো সেটা চেঞ্জ করেছে। এই হলো এটা আমাদের স্টে ইন ক্যাম্পেন তারা কে লঞ্চ করেছে? অ্যাডিডাস করেছে। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে, সেই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে চুজ করা হয়েছে? মীরাবাই চানুকে চুজ করা হয়েছে। ফর কি জন্য? যে তাদের একটা প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে, যে প্রোডাক্টটা কী জন্য ইউজ করা হবে সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়েটিং উমেনের ক্ষেত্রে তারা একটা প্রোডাক্ট তৈরি করছে, যে তারা স্পোর্টস যাতে মানে তাদের স্পোর্টস খেলতে গিয়ে কোনো রকম যাতে বাধা তৈরি না হয়, বলছে সেই রকম মেনস্ট্রুয়েটিং উমেনের জন্য তারা একটা ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করেছে। এবং সেই প্রোডাক্টের জন্য লঞ্চ করার ক্ষেত্রে, স্টেন ক্যাম্পেন করার ক্ষেত্রে চুজ করা হয়েছে কাকে? মীরাবাই চানুকে। নেক্সট নিউজ চলে যাব জিএসটি কালেকশন থেকে। জিএসটি কালেকশন, তো জিএসটির ফুল ফর্ম আমরা জানি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো জিএসটি কালেকশন ডিপ ইন অগাস্ট, বাট ফিনান্স মিনিস্টার সিজ গ্রোথ। যে অগাস্ট মাসে জিএসটি কালেকশন কম হলেও আমাদের অর্থমন্ত্রীটা তিনি একটি ভালো দিক দেখছেন, যে মনে করছেন যে আমাদের গ্রোথ হচ্ছে। যেমন এখানে একটা কার্ভ দেখানো হয়েছে, যে জুলাইয়ে ছিল যে পজিশনটা ছিল, সেখান থেকে আস্তে আস্তে কার্ভটা এখানে কমে যাচ্ছে। কিন্তু আমাদের জিডিপি গ্রোথ কিন্তু লাস্ট কোয়ার্টার ফাইনালে, আমাদের আগের যে কোয়ার্টার ছিল মাইনাসে, আমাদের যে জিডিপি ছিল, গতকালকের যদি নিউজ দেখি, যে জিডিপি ছিল মাইনাসে যেটা রান করছিল, সেখান থেকে পজিটিভ, মানে প্রিভিয়াস কোয়ার্টার থেকে পজিটিভলি 20 জিডিপি ইনক্রিজ হয়েছে। এবং এই জিডিপি থেকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখা দরকার, যে জিডিপি কি, বা এই যে গ্রস গুডস অ্যান্ড সার্ভিস যে ট্যাক্স, গ্রস এটা কত হয়েছে প্রিভিয়াস থেকে যদি আমরা দেখি কত কমেছে। যেটা কমা হয়েছে এটা 1.16 লাখ কোটি থেকে, যেটা ছিল হচ্ছে 1.16 লাখ ছিল, সেখান থেকে কমে কত হয়েছে? 1.112 হয়েছে। যে এই ডেটাগুলো আমার মনে রাখার দরকারও নেই, জাস্ট আমি জিএসটিটাকে কাউন্টার করার জন্যই এই নিউজটা তুলে ধরা। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে এক রকমের ইনডিরেক্ট ট্যাক্স। এটা প্রায় পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কী রকমের ট্যাক্স, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এটা কোথায় অ্যাপ্লাই করা হয়? যেখানে সাপ্লাই করা হবে সেখানেই যেটা অ্যাপ্লাই করা হবে। এবং এটা ডেস্টিনেশন বেসড। সাপোজ দ্যাট আমি একটা রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে আমি খাওয়ার সাথে সাথে কি করলাম, সেখানে আমি যে ফুডটা নিলাম, আমি যে ফুড আইটেমটা অর্ডার করেছি, সেই ফুড আইটেমের দাম হচ্ছে হয়তো 100 টাকা, আমি ওকে পে করলাম। তার মধ্যে দেখা গেলাম আমি 12 টাকা জিএসটি দিলাম।
তাহলে জিএসটি আমি সরকারকে ডিরেক্টলি না দিয়ে আমি রেস্টুরেন্ট যে ওনার আছে তাকে পে করলাম, এবং রেস্টুরেন্ট ওনার কি করবে, সে গভর্নমেন্টকে পে করবে। সেই জন্য এটাকে ইনডিরেক্ট ট্যাক্স বলা হচ্ছিল। এবং যেখানে তোমার সাপ্লাই হয়েছে সেখানেই কিন্তু ট্যাক্সটা হয়েছে। আমাকে যেখানে আমি ফুডটা অ্যাভেল করেছি, রেস্টুরেন্ট থেকে ফুডটা অ্যাভেল করেছি, আমি রেস্টুরেন্টে পে করেছি, আমি যেখানে সার্ভিস নেব সেখানে আমি পে করব, জাস্ট সাপ্লাই সাইডে কি হবে, পে হবে। এবং এটা ডেস্টিনেশন বেস, অবশ্যই ডেস্টিনেশন বেস, যেখানেই এটা যে পেডটা করব, যেখানেই সার্ভিস নেব সেখানেই আমি কি করব। এবং এটা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি। সিজিএসটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা লাগু করে থাকে, আর স্টেট গভর্নমেন্ট যেটা লাগু করে থাকে সেটা হলো এসজিএসটি এবং এসজিএসটি। এবং আরেকটাও হয় ইন্টিগ্রেটেড জিএসটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করে থাকে, যে একটা স্টেট থেকে যখন অন্য কোনো স্টেটে যাবে, যে একটা রাজ্য থেকে যখন অন্য কোনো রাজ্যে কোনো প্রোডাক্ট কেনা বেচা হবে, তখন যে জিএসটি লাগু হয় তখন কি করা হয়, আইজিএসটি। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সেই জিএসটিটা নাই, এবং দুটো রাজ্যের মধ্যে কি করে, দুটো রাজ্যের মধ্যে ডিস্ট্রিবিউশন সেটা ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশনটা করে দেয়। সিজিএসটি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি। এবং যে ইন্টিগ্রেটেড জিএসটির ক্ষেত্রে যেটা হয়, যে দুটো রাজ্যের মধ্যে যে পাওনা পেলো, যে আমি ওয়েস্ট বেঙ্গল যদি ভাবি আর একটা বিহার, এই দুটো রাজ্যের মধ্যে যদি কেনা বেচা কোনো কিছু হলো, তাহলে যে আইজিএসটিটা কালেকশন হবে, যদি কোনো প্রোডাক্ট বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, তাহলে জিএসটি কার কাছে যাবে, বিহারের কাছে যাবে। বা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমি বিহারে যাই, তাহলে জিএসটি কার কাছে যাবে, ওয়েস্ট বেঙ্গলের কাছে। সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই প্রোভাইড করবে। এবং সিজিএসটি এবং এসজিএসটি মানে রাজ্য সরকার করবে, এবং যে সিজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। এবং জিএসটি কাউন্সিলের হেড হচ্ছে কি, জিএসটি কাউন্সিলের হেড প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর জিএসটি কাউন্সিলের মিটিং হয়ে থাকে। আমাদের লেটেস্ট যে মিটিং সেটা হচ্ছে 44তম মিটিং কন্ডাক্ট হয়েছিল, এবং সেটা ফিনান্স মিনিস্টার জিএসটি মিটিংয়ের জিএসটি কাউন্সিলের হেড হয়ে। এবং সেই ফিনান্স মিনিস্টার যেহেতু হয়ে থাকে, তো বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন রাজ্যসভা এমপি ফ্রম কর্ণাটকা। জিএসটি সম্পর্কে আরো কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা জিএসটি আমাদের ফার্স্ট কোন দেশ জিএসটি কে লাগু করেছিলেন, সেটা হচ্ছে ফ্রান্স লাগু করেছিলেন 1954-এর আশপাশে। তারপরে জিএসটি বিল 2014 সালে সর্বপ্রথম আসে, এবং বিল আকারে যখন আসে তখন সেটা 122তম বিল ছিল, 122তম। তারপরে সেটা এই বিলটা অ্যাক্টে পরিণত হলো 2016 সালে, জিএসটি অ্যাক্ট নামে। এবং তখন এর অ্যামেন্ডমেন্ট কত ছিল, 101। কিন্তু তখন বিল এসেছিল 122তম বিল, কিন্তু যখন অ্যামেন্ডমেন্ট হয়ে ওটা অ্যাক্টে পরিণত হলো, তো ওটা কততম অ্যামেন্ডমেন্ট ছিল, 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং ইন্ডিয়াতে এটা লাগু কখন হলো, 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে, তখন অরুণ জেটলি ছিলেন অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার অরুণ জেটলির সময়। এবং প্রথম রাজ্য যে জিএসটি কে অ্যাকসেপ্ট করেছিল, সেটা রাজ্য হচ্ছে আসাম রাজ্য সর্বপ্রথম জিএসটি কে অ্যাকসেপ্ট করে। এবং জিএসটির জন্য আমাদের কনস্টিটিউশনে একটা আর্টিকেলও করা হয়েছে, 279A। এই আর্টিকেলটা ইনক্লুড করা হয়। এটা একটা কনস্টিটিউশনাল বডি অবশ্যই, কেন এর জন্য আইন পাস করে সেটাকে করা হয়, একটা কনস্টিটিউশন ইনক্লুড করা হয়েছে। তাহলে এই আর্টিকেলটাও জিএসটি থেকে মনে রাখাও ইম্পর্টেন্ট। নেক্সট আমরা জিএসটি থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কখনো কখনো স্ল্যাব জিজ্ঞাসা করে, যে জিএসটি তে কটা স্ল্যাব রয়েছে, যে ট্যাক্স দেওয়ার স্ল্যাব। যেমন হচ্ছে 0% একটা স্ল্যাব রয়েছে। 0% স্ল্যাব কোন কোন ক্ষেত্রে আমরা করব, যে আমরা যে কনজিউম করি, মানে ডেইলি প্রোডাক্ট যেগুলো ব্যবহার করি, ডেইলি আমরা যেটা কনজিউম করে থাকি, সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা 0% ট্যাক্স, 5% ট্যাক্স, যেরকম 5% ট্যাক্স। যেমন আমি কি করব, মশলা বা তেল যখন ব্যবহার করব, তখন সেটা 5% তার উপরে ট্যাক্স দিতে হবে। তারপরে 12%, যদি কোনো প্যাকেটের জন্য কোনো যদি জিনিস কিনি, তাহলে 12% ট্যাক্স দিচ্ছি। 18% ট্যাক্স কখন দেব, যখন আমি লাক্সারিয়াস জিনিস কিছু ব্যবহার করব। লাক্সারিয়াস মানে হচ্ছে সাবান, শ্যাম্পু, এইগুলো আমি যখন ব্যবহার করব। স্মার্টফোন, যখন রেফ্রিজারেটর থাকবে, আমার ফ্রিজ থাকবে বাড়িতে, তখন সেটা 18%। 28% হচ্ছে তারও উপরে, যখন আমরা কার, মানে আরো লাক্সারি লেভেলটা আরো বেড়ে যাবে, তার মানে হচ্ছে আমার যখন কার ব্যবহার করছি, এরকম কিছু। 28% ট্যাক্স মানে এটা প্লাস হচ্ছে সেলস ট্যাক্স দিতে হবে, মানে এটা তখনই হবে 28%-এর উপরেও প্লাস সেলস ট্যাক্স দিতে হবে, কখন হচ্ছে লাক্সারি লেভেলটা যখন ম্যাক্সিমাম হবে। যেমন লাক্সারি কার ব্যবহার করছি, পান মশলা ব্যবহার করছি, টব্যাকো, মানে ড্রিঙ্ক, এইগুলোর ক্ষেত্রে 28% প্লাস সেস দেওয়া হবে। তাহলে
এইগুলো হচ্ছে স্ল্যাব। তাহলে কটা বর্তমানে এই স্ল্যাবটি নেই, এই স্ল্যাবটি বাদে বাকি সবগুলো স্ল্যাব আছে, যে 4খানা 5খানা স্ল্যাব রয়েছে। তাহলে এই স্ল্যাবটা আমরা মনে রাখবো যে কত 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 স্ল্যাব রয়েছে জিএসটির ক্ষেত্রে। নেক্সট চলে যাব এসবিআই একটা ফ্লোটিং এটিএম লঞ্চ করেছে। কোথায় করেছে? জম্মু কাশ্মীরের ডাল লেকে লঞ্চ করেছে। ছবি দেখতে পাচ্ছি সেখানে ডাল লেকের উপরে এটা লঞ্চ করা হয়েছে। এবং জম্মু কাশ্মীরে এটা করা হয়েছে কাদের জন্য? বিশেষ করে যারা লোকাল এবং যারা ট্যুরিস্ট আছে তাদের সহজেই যাতে এটিএম ফ্যাসিলিটি পেতে পারে সেই কারণেই করা হয়েছে। এবং এসবিআই এর যে চেয়ারম্যান, এসবিআই এর বর্তমান চেয়ারম্যান দীনেশ খাড়া যে তিনি এটি লঞ্চ করেছেন। কোথায়? জম্মু কাশ্মীরের ডাল লেকে করেছেন। এবার এসবিআই ওরিয়েন্টেড কিছু নিউজ, সেটা রূপে হচ্ছে সফট পস। এই যে রূপে সফট পস এটাকে লঞ্চ করেছিলেন অ্যাকচুয়ালি এনপিএসআই এর সিআই এর সাথে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আর এসবিআই পেমেন্ট ব্যাংক দুজনে মিলে কি করে এই রূপে সফট পসটাকে কিছুদিন আগেই লঞ্চ করেছিল। এর সাথে যেহেতু রিসেন্টলি অ্যাড হয়েছিল তাই সেই কারণে ইনফরমেশনটাকে অ্যাড করেছি। এবং তার সাথে সাথে আমরা এটা ফার্স্ট মানে জম্মু কাশ্মীরে যে প্রথম ফ্লোটিং এটিএম তৈরি হলো সেরকম না, যে সর্বপ্রথম 2004 সালে কেরালাতে এসবিআই ফ্লোটিং এটিএম শুরু হয়েছিল। এসবিআই ওরিয়েন্টেড কিছু নিউজ, যেমন বর্তমান চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া রয়েছেন। হেডকোয়ার্টার কোথায়? এতে মুম্বাইতে, এবং এটা এস্টাবলিশড হয়েছিল 1 জুলাই 1955, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে অবস্থিত এবং 1 জুলাই 1955 এর এস্টাবলিশমেন্ট। যেহেতু জম্মু কাশ্মীর ওরিয়েন্টেড নিউজ, তাই জম্মু কাশ্মীরের এখন বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন? লেফটেন্যান্ট গভর্নর এই কারণে বলছি, তার কারণ জম্মু কাশ্মীর এখন বর্তমানে একটি রাজ্য নয়, একটা ইউনিয়ন টেরিটরি। আর ইউনিয়ন টেরিটরি গুলো শাসিত হয়ে থাকে লেফটেন্যান্ট গভর্নরের থ্রুতে। তো মনোজ সিনহা বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট নিউজ, তামিলনাড়ু গভর্নর বনওয়ারিলাল পুরোহিত কে অ্যাডিশনাল চার্জ দিয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব এবং চণ্ডীগড়ের ক্ষেত্রে, যেখানে ভিপি সিং বদনোর ছিল। তো ভিপি সিং বদনোরের জায়গাতে তাকে অ্যাডিশনাল চার্জ দিয়ে দেওয়া হয়েছে কাকে? বনওয়ারিলাল পুরোহিতকে। যেহেতু আমরা পাঞ্জাব এবং তামিলনাড়ুর কথা বলেছি, পাঞ্জাব এবং তামিলনাড়ু, তো পাঞ্জাবের অ্যাকচুয়ালি বর্তমান সিএম ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং তামিলনাড়ুর বর্তমান সিএম এমকে স্ট্যালিন আর চণ্ডীগড়ের তো অ্যাডমিনিস্ট্রেটর, সেটা চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি। সেই ক্ষেত্রে বনওয়ারিলাল পুরোহিতকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চণ্ডীগড়ে কি করা হয়েছে? অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট পাঞ্জাব ওরিয়েন্টের আরেকটা নিউজ, সেটা হচ্ছে পাঞ্জাব লঞ্চ করেছে, কি করেছে? মেরা কাম মেরা মান এই স্কিম লঞ্চ করেছে কাদের জন্য? যারা আনএমপ্লয়েড ইউথ রয়েছে, যে সমস্ত ছেলে মেয়ে বেকার অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে তাদের জন্য এই স্কিমটি লঞ্চ হয়েছে, মেরা কাম মেরা মান। তো এই স্কিমে কি করা হবে? এই স্কিমে অ্যাকচুয়ালি যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এবং কত মাসের ট্রেনিং দেওয়া হবে? 12 মাসের একটা ট্রেনিং দেওয়া হবে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। এবং এই ট্রেনিং দেওয়াকালীন 12 মাস সে একটা স্টাইপেন্ড পাবে। কত টাকা স্টাইপেন্ড? 2500 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং এই ট্রেনিং চলাকালীন অথবা ট্রেনিং শেষে তাকে প্লেসমেন্টও দেওয়া হবে, যে 12 মাসের আগেও সে প্লেসমেন্ট পেতে পারে। এবং এই ট্রেনিং কোথায় দেওয়া হবে? পাঞ্জাব স্কিল ডেভেলপমেন্ট মিশন ট্রেনিং সেন্টারে দেওয়া হবে। এবং এই স্টাইপেন্ডের অ্যামাউন্টটা মনে রাখবো যে 2500 টাকা দেওয়া হবে 12 মাস হচ্ছে ট্রেনিং লিমিট। ট্রেনিং পিরিয়ডেও সে পেতে পারে, সে প্লেসমেন্ট পেতে পারে, অথবা পরেও কিন্তু 12 মাস পর্যন্ত সে অ্যাকচুয়ালি স্টাইপেন্ড পাবে। এবং পাঞ্জাবের আমরা সিএম কিছুক্ষণ আগেই দেখলাম ক্যাপ্টেন অমরিন্দর সিং, এবং এখানকার গভর্নর পাঞ্জাবের নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে বনওয়ারিলাল পুরোহিত। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইনাগুরেট করেছে মাই প্যাড মাই রাইট অলসো প্রজেক্ট। কোথায়? ত্রিপুরাতে। দেখতে পাচ্ছি যে এখানে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন এবং তার পাশেই বর্তমানে ত্রিপুরার সিএম বিপ্লব। সো পিএম নির্মলা সীতারামন ইনাগুরেট করেছে মাই প্যাড মাই রাইট প্রজেক্ট। কোথায়? ত্রিপুরাতে। তার সাথে সাথে তিনি দুটো প্রজেক্ট সেখানে লঞ্চ করেছেন টোটাল। অ্যাকচুয়ালি যে মাই প্যাড মাই এটা কার সাথে মিলে করেছে? অ্যাকচুয়ালি নাবার্ডের সাথে। নাবার্ড আমি দুদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম যে নাবার্ড কি। নাবার্ড একটা এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য লোন প্রোভাইড করে থাকে। তো
তাহলে কোথায়? গোমতি ডিস্ট্রিক্টে, এটা কিলা ভিলেজে, গোমতি ডিস্ট্রিক্টের কিলা ভিলেজে এটা ইনগ্রেট করেছেন। মাই প্যাড মাই রাইট। দ্য ইউনিয়ন মিনিস্টার এর সাথে সাথে এটা আরেকটা জিনিস লঞ্চ করেছে, সেটা হচ্ছে এটিএম ভ্যান। এটিএম হচ্ছে ভ্যান। এবার সেই ক্ষেত্রে এটা কি আমরা অলরেডি দেখছি, বর্তমানে ত্রিপুরার চিফ মিনিস্টার সিএম হচ্ছে বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব, তার সাথে সাথে গভর্নর হচ্ছে সত্যদেব নারায়ণ আর্য। সত্যদেব নারায়ণ আর্য। এর সাথে সাথে আরেকটি নিউজ, যেটা অ্যাওয়ার্ডের সাথে সম্পর্কিত, একজন নিউরোসার্জেন বসন্ত মিশ্রা। বসন্ত মিশ্রা কি অ্যাওয়ার্ড জিতেছে? AANS অ্যাওয়ার্ড জিতেছেন। বসন্ত মিশ্রাটা কি অ্যাকচুয়ালি উড়িষ্যাতে তার জন্ম, উড়িষ্যাতে জন্ম। বর্তমানে এটা কি USA তে তিনি রয়েছেন, এবং সেখানে ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন নিউরো সার্জারিতে তিনি করেন, নিউরো সার্জারিতে। যাকে 2018তেও একটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওয়েস্ট বে থেকে, সেটা হচ্ছে ডক্টর BC ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয়েছিল 2018তে তার এমিনেন্ট মেডিকেল ফিল্ডে তার কন্ট্রিবিউশনের জন্য। এবং যেহেতু আসাম বলেছে, আসামের সিএম হচ্ছে নবীন পটনায়ক জি, আর গভর্নর প্রফেসর গণেশী লাল, প্রফেসর গণেশী লাল। নেক্সট, স্পোর্টস থেকে একটি নিউজ, যে স্পোর্টসে সাউথ আফ্রিকান ক্রিকেট প্লেয়ার ডেলিস স্টেলিন অ্যানাউন্স রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, যে ক্রিকেটের সমস্ত ফর্ম থেকে তিনি রিটায়ার নেবেন। নেক্সট নিউজ, অ্যাকচুয়ালি টু কন্টেন ফুড ক্রাইসিস, হচ্ছে শ্রীলঙ্কাতে ফুড ক্রাইসিস বেড়ে যাওয়ার কারণে সেখানকার প্রেসিডেন্ট ইকোনমিক এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন, যে ফুডের প্রাইস এতটাই বেড়ে গেছে সেখানে, বেড়ে যাওয়ার কারণে সেটাকে কন্ট্রোলে আনার জন্যই অ্যাকচুয়ালি পাওয়ারটাকে মিলিটারি হাতে কনভার্ট করে দেওয়া হয়, মানে মিলিটারিকে দিয়ে দেওয়া হয়েছে, পাওয়ার ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইকোনমিক এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে ফুডের প্রাইসটা বেড়ে যাওয়ার জন্য। ফুডের প্রাইসটা বেড়ে গেলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? সেই ক্ষেত্রে একটি টার্ম ইউজ হয় ইকোনমিতে, সেটা হচ্ছে ইনফ্লেশন শব্দ। ইনফ্লেশন শব্দ সহজে বলি যে মুদ্রাস্ফীতি, যে সময়ের সাপেক্ষে যখন কোনো জিনিসের দাম বাড়তে থাকে তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। যে একটা জিনিসের দাম আস্তে আস্তে বাড়তে আছে। ইনফ্লেশন আবার বিভিন্ন রকমের হয়। যদি সেটা সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট কম রেটে বাড়ে, তাহলে সেটাকে আমরা কম রেটে বাড়তে পারে, বেশি রেটে বাড়তে পারে, গ্যালোপিং ইনফ্লেশন হয়, স্ক্রিউ ইনফ্লেশন হয়। তো এরকম অনেক রকমের ইনফ্লেশন হয়ে থাকে। জাস্ট ইনফ্লেশন মানে হচ্ছে সময়ের সাপেক্ষে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এই রেসপেক্টে, ইকোনমিক এমার্জেন্সি রেসপেক্টে আমরা আরেকটা বলবো, যে বর্তমানে শ্রীলঙ্কার পিএম এবং প্রেসিডেন্ট, পিএম হচ্ছে মহিন্দ্রা রাজপক্সি, আর প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজপক্সি প্রেসিডেন্ট। এর সাথে সাথে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি এমার্জেন্সি কথা বলি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 রকমের এমার্জেন্সির কথা মেনশন রয়েছে। আর্টিকেল 352 তে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর্টিকেল 356 এ প্রেসিডেন্ট রুল, মানে কোনো একটা রাজ্যে যদি মিস গভর্নমেন্ট হয়ে থাকে, বা সেখানে যে গভর্নমেন্ট রুলস বা মেশিনারি সেটা যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, তাহলে প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে সেই রাজ্যটিকে প্রেসিডেন্ট রুল চালু করতে পারেন। ওকে, ফিনান্সিয়াল এমার্জেন্সি 360, আর্টিকেল 360 তে ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। যদি কোনো রকম ফিনান্সিয়াল আনস্টেবিলিটি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল, এবং সবকটাই প্রেসিডেন্ট করবেন এটা। ওকে, সেই ক্ষেত্রে এটা যে এমার্জেন্সি ডিক্লেয়ার করবেন, অর্ডিন্যান্স জারি করবেন কে? ফিনান্স মিনিস্টার। এবং সেই ক্ষেত্রে আরেকটা বলি, যে ন্যাশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই 3 রকমের এমার্জেন্সি সিচুয়েশনে আর্টিকেল সমস্তটা চলে আসলেও আর্টিকেল 20 এবং 21, এই আর্টিকেলটা কিন্তু কোনো অবস্থাতেই সিজ হবে না, সাসপেন্ড হয় না। তাহলে আমাদের কনস্টিটিউশনের সমস্ত কিছু অধিকার কিন্তু তখন সাসপেন্ড হলেও আর্টিকেল 20, লাইফ এবং প্রপার্টি, ওকে, এই দুটো রাইট কিন্তু আমাদের তখন থাকে। যে এই দুটো রাইট আমাদের থাকবে। তাহলে কোন সিচুয়েশন, এই কোয়েশ্চেনটাও ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে, যে কোন আর্টিকেলটি ন্যাশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল বা অন্যান্য ন্যাশনাল এমার্জেন্সির সময়ও খর্ব হয় না, সেই দুটো আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো এমার্জেন্সি। এর সাথেই প্রেসিডেন্ট আমাদের বর্তমানে এটা যে ভারতবর্ষে যদি পার্সপেক্টিভে দেখি, তাহলে দেখবো যে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল এমার্জেন্সি আজ পর্যন্ত ভারতবর্ষে হয়নি, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে। যেমন 1961 এ হয়েছে। 1960 ইন্দিরা গান্ধীর সময় একবার হয়েছে। এটা চাইনিজ যখন ওয়ার হয়েছিল সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে।
তারপরে নেক্সট নিউজ, সেটা আসাম ওয়েটল্যান্ড থেকে। তো আসামের একটা ওয়েটল্যান্ড কি রয়েছে, অ্যাট রিস্ক টিল ডাম্পিং স্টপ, যতক্ষণ পর্যন্ত না নোংরা ফেলা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসামের এই ডিপার বিলের কথা বলা হয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিপার বিল, ডিপোর বিল। এই এই ডিপোর বিলের এবং পাশে একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে এত নোংরা ফেলা হচ্ছে, ফলে এখানে যে যে ডিপার বিলে এই যে এতগুলো পাখি দেখতে পাচ্ছি বা এই ভালচার দেখতে পাচ্ছি, এদের ক্ষেত্রে এটা কি, এদের ক্ষেত্রে ডাম্পিং ফেলার ফলে এদের যে ইকোনমিক বলছি যে ওয়েটল্যান্ডের যে স্বাভাবিক অবস্থা সেটা বিঘ্নিত হচ্ছে। তাই অ্যাক্টিভিস্টরা বলছেন যতক্ষণ পর্যন্ত না ডাম্পিং এখানে ফেলা বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত ডিপোর বিল কিন্তু রিস্কে রয়েছে। ডিপের, তাহলে এখান থেকে কোশ্চেন যে আমাদের শুধু জাস্ট ডিপোর বিলটা কোন রাজ্যে অবস্থিত, তাহলে ডিপোর বিল কোথায় অবস্থিত, আসামে অবস্থিত, জাস্ট এইটুকু মনে রাখবো। যেহেতু বিল সম্পর্কিত কারণ ওয়েটল্যান্ড ওরিয়েন্টেড, ওয়েটল্যান্ডের সাথে এটা সম্পর্কিত। আর ওয়েটল্যান্ডে ভারতবর্ষে কিছুদিন আগেই আমাদের 4টি ওয়েটল্যান্ড ভারতবর্ষ থেকে রেকগনাইজড বা লিস্টে অ্যাড করা হয়েছে, রামসার সাইটে অ্যাড করা হয়েছে। কি কোন কোন 4টা লিস্ট, সেটা হচ্ছে বৃন্দাদাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হরিয়ানাতে অবস্থিত, মানে দুটো এখানে 4টার মধ্যে দুটোই হচ্ছে হরিয়ানা এবং দুটো হচ্ছে গুজরাট থেকে। আর 2 নম্বর হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক, 3 নম্বর হচ্ছে থল লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ওয়ান্ধিয়ানাট যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা গুজরাটে। তাহলে লাস্ট দুটো হচ্ছে গুজরাট, ফার্স্ট দুটো হচ্ছে হরিয়ানা থেকে। এখন বর্তমানে আগে 42 রামসার সাইট ছিল, বর্তমানে সেটা 46 রামসার সাইটে পরিণত হয়েছে। আমরা যেহেতু এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কথা বললাম, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বর্তমানে মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে ভূপেন্দ্র যাদব, তিনি রাজ্যসভা এমপি, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা এমপি ভূপেন্দ্র যাদব। নেক্সট রামসার যেহেতু এসছে, রামসার কনভেনশন বলবো যে রামসার কনভেনশন সর্বপ্রথম 1971 সালে 1971 ইরানের একটি শহর রামসারে হয়েছিল বলে এই কনভেনশনকে রামসার কনভেনশন বলা হয়। কিসের উপর এই কনভেনশন হয়েছিল, ওয়েটল্যান্ডের উপর এই কনভেনশন হয়েছিল, ওয়েটল্যান্ডের উপর কনভেনশনটি অর্গানাইজড হয়। তো এই ওয়েটল্যান্ডের উপর এবং এই ওয়েটল্যান্ড থেকে যদি আমরা দেখি যে ওয়েটল্যান্ডকে আমরা প্রকৃতির এটাকে ন্যাচারাল কিডনিও বলা হয়ে থাকে, যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু নোংরা বা যা কিছু বা কৃষিকাজের ফলে যা কিছু কীটনাশকগুলো উৎপন্ন হয় সেটা এই ওয়েটল্যান্ডে গিয়ে পড়ে এবং ওয়েটল্যান্ড সেটাকে অ্যাবজর্ব করে, সেই জন্য এটাকে নেচারস কিডনিও বলা হয়ে থাকে। নেচারস কিডনি, যেমন আমাদের কিডনি আমাদের বডিকে ফিল্টার করে, সেরকম আমাদের নেচারে আমাদের প্রকৃতিতে যে ওয়েটল্যান্ড থাকে, এই ওয়েটল্যান্ড কি করে সেই বিষাক্ত জিনিসগুলো এখানে পড়ে এবং আমাদের প্রকৃতিকে নির্মূল রাখে। এই জন্য ওয়েটল্যান্ডকে কি বলা হয়, নেচারস কিডনি। তো যাই হোক, এই ওয়েটল্যান্ডের উপরে কনভেনশন হয় 1971 ইরানের এক রামসার শহরে। ভারতবর্ষে সর্বপ্রথম 42 ছিল, বর্তমানে সে আরো এই যে 4খানা আমরা লিস্ট বলেছি, 4খানার নাম আরো অ্যাড হয়ে যাওয়ার ফলে এখন বর্তমানে 46 রামসার সাইট রয়েছে। ফার্স্ট রামসার সাইট কোনটা অ্যাড হয়, 1981 1981 সালে ফার্স্ট রামসার সাইট হিসেবে রেকগনাইজড হয়েছিল চিল্কা লেক কোথায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট করা হয় প্রতি বছর। ওয়েটল্যান্ড সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য 2nd ফেব্রুয়ারি সেলিব্রেট করা হয়ে থাকে, যেটা প্রায় পরীক্ষাতে জিজ্ঞাসা করে, পিএসসির খুব পছন্দের কোয়েশ্চেন। এবং ওয়েটল্যান্ড এবং এর থিমটা হচ্ছে ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। এই বছরে 2020 থিম হচ্ছে ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। 2020 যদি থিম দেখি, 2020 থিম ছিল বায়োডাইভার্সিটি শুধুমাত্র। তাহলে 2021 থিম হচ্ছে ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার আর 2020 থিম হচ্ছে বায়োডাইভার্সিটি। এবং 2nd ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। এই হচ্ছে ওয়েটল্যান্ড সম্পর্কিত নিউজ। আজকের যে ইম্পর্টেন্ট নিউজের মধ্যে নিউজগুলো কভার করা হয়েছে, আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আমি জাস্ট এই নিউজটা শুরু করেছি, প্রতিদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স এডু সেন্টার চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট